আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন হুমায়ুন আহমেদের রচিত উইজা বোর্ড। প্রায় ৮ বছর পর নাসরিনের বড় ভাই আলাউদ্দিন দেশে ফিরল। সঙ্গে বিদেশি বউ। বউয়ের নাম ক্লারা। বউয়ের চুল সোনালি, চোখ ঘন নীল, মুখটাও মায়া মায়া। তবু মেয়েটাকে কারোরই পছন্দ হলো না। যে পরিমাণ আগ্রহ নিয়ে নাসরিন বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, ভাইকে দেখে সে ঠিক ততখানি নিরাশ হলো। ৮ বছর আগে নাসরিনের বয়স ছিল ৯, এখন ১৭। ৯ বছর বয়সী চোখ এবং ১৭ বছর বয়সী চোখ একরকম নয়। ৯ বছর বয়সী চোখ সবকিছুই কৌতূহল এবং মমতা দিয়ে দেখে। ১৭ বছরের চোখ বিচার করতে চেষ্টা করে। তার বিচারে ভাইকে এবং তার বউ দুজনকেই খারাপ লাগছে। নাসরিন দেখল তার ভাই আগের মতো চুপচাপ শান্ত ধরনের ছেলে আর নেই। খুব হইচই করা শিখেছে। স্ত্রীকে নিয়ে সবার সামনে বেশ আহ্লাদ করছে। ঠোঁট গোল করে হানি ডাকছে। অথচ হানি শব্দটা বলার সময় ঠোঁট গোল হয় না। আলাউদ্দিন এতদিন পর দেশে আসছে। আত্মীয় স্বজনদের জন্য উপহার টুপহার আনা উচিত ছিল, কিন্তু সে তেমন কিছুই আনেনি। ভুসভুসে অ্যাশ কালারের একটা সোয়েটার এনেছে মার জন্য। সেই সোয়েটার নিয়ে কত রকম আদিক্ষেতা। পিওর উল মা, পিওর উল আজকাল আমেরিকাতেও এক্সপেন্সিভ। মা, তোমার কি কালার পছন্দ হয়েছে? নাসরিনের একবার বলে উঠতে ইচ্ছে হলো, অ্যাশ কালারে পছন্দের কি আছে ভাইয়া? সে অবশ্য কিছু বলল না। তার মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর আসছে, ভাইয়ার কি উচিত ছিল না মার জন্য একটা ভালো কিছু আনা? বাবার জন্য এনেছে ক্যালকুলেটর। যে বাবা রিটায়ার করেছে, চোখে দেখতে পায় না, সে ক্যালকুলেটর দিয়ে কি করবে? নাসরিনের বড় বোন শারমিন তার ২ যমজ মেয়েকে নিয়ে সুটকেস খোলার সময় বহুল আগ্রহ নিয়ে বসেছিল। এই ২ মেয়েকে আলাউদ্দিন দেখেনি। চিঠি লিখে জানিয়েছে এই ২ মেয়ের জন্য একই রকম ২টো জিনিস আনবে, যা দেখে দুজনই মুগ্ধ হবে। দুজনের জন্য ২টা গায়ে মাখার সাবান বের হলো। এই সাবান ঢাকার নিউ মার্কেটে ভর্তি। আমেরিকা থেকে বয়ে আনতে হয় না। আলাউদ্দিন বলল, বেশি কিছু আনতে পারিনি বুঝলি। লাস্ট মোমেন্টে ক্লারা ডিসাইড করলো আমার সঙ্গে আসবে। অনেকগুলি টাকা বেরিয়ে গেল। কিছু টাকা সঙ্গেও রাখতে হয়েছে। ঢাকায় হোটেলের বিল কেমন কে জানে। নাসরিন বলল, হোটেলের বিল মানে? তুমি কি হোটেলে উঠবে? বাধ্য হয়ে উঠতে হবে। এই গাদাগাদি ভিড়ে ক্লারার দম বন্ধ হয়ে আসছে। চট করে তো সব অভ্যাস হয় না, আস্তে আস্তে হয়। তোরা আবার এটাকে কোনো ইস্যু বানিয়ে বসবি না। তোদের কাজই তো হচ্ছে সামান্য ব্যাপারকে কোনো মতে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যুতে নিয়ে যাওয়া। নাসরিনের চোখে পানি চলে এলো। তার বড় ভাই তার সঙ্গে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। নাসরিনের চোখের পানি অবশ্য কেউ একটুও দেখতে পেল না। একটু আসছি ভাইয়া বলেই সে চট করে উঠে চলে গেল। বাথরুমে কিছুক্ষণ কাটিয়ে চোখ মুছে উপস্থিত হলো। আলাউদ্দিন তখন সুটকেস খুলে আরও কী সব উপহার টেনে বের করছে। অতি তুচ্ছ সব জিনিস। গাড়ির পেছনে লাগানোর স্টিকার, যেখানে লেখা হাগ ইয়োর কাইন্ড। তাদের গাড়ি কোথায় যে তারা গাড়ির পেছনে স্টিকার লাগাবে? কেউ অবশ্য সেই কথা কিছু বলল না। সবাই এমন ভাব করতে লাগলো যে গাড়ির স্টিকারটা খুব প্রয়োজন ছিল। আলাউদ্দিন বলল, নাসরিন, তোর জন্য তো কিছু আনা হয়নি। নাসরিন বলল, ভাইয়া আমার কিছু লাগবে না। তোকে বরং এখান থেকে শাড়ি টাড়ি কিছু একটা কিনে দেব। আচ্ছা। আলাউদ্দিন তবুও সুটকেস ঘাঁটতে লাগলো। তার ঘাটার ভঙ্গি দেখে মনে হয় সে আশা করছে কিছু একটা পেয়ে যাবে, যা নাসরিনকে দিতে পারলে শাড়ির ঝামেলায় যেতে হবে না। নাসরিনের লজ্জার সীমা রইল না। এই যে জিনিস পাওয়া গেছে। হাসিতে আলাউদ্দিনের মুখ ভরে গেল। সবাই ঝুঁকে পড়ল সুটকেসের উপর। লিপস্টিকের মতো একটা বস্তু বের করলো। আলাউদ্দিন বলল, এই নাসরিন নে। এর নাম লিপ গ্লস। ঠোঁটে দিলে ঠোঁট চকচক করে, ঠোঁট ফাটে না। নাসরিন শুকনো গলায় বলল, থ্যাঙ্কস ভাইয়া। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, গিফট হচ্ছে গিফট। গিফটের মধ্যে সস্তা দামি কোনো ব্যাপার না। বাঙালিদের স্বভাব হচ্ছে কোনো উপহার পেলেই হিসাব নিকাশে বসে যাবে, দাম কত কি। নাসরিন বলল, আমি কোনো হিসাব নিকাশ করছি না ভাইয়া। লিপ গ্লসটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাটস গুড। মাই গড নাসরিন, তোর ভাগ্য ভালো। আর একটা জিনিস পাওয়া গেছে, ওইজা বোর্ড। এতক্ষণ চোখেই পড়েনি।
ওইজা বোর্ড আবার কি? আলাউদ্দিন লুডোর বোর্ডের মতো একটা বোর্ড মেলে ধরল। চারিদিকে এ থেকে জেড পর্যন্ত লেখা। মাঝখানে দুইটা ঘর, একটায় লেখা ইয়েস, আরেকটায় নো। এইটা কি কোনো খেলা ভাইয়া? খেলাই বলতে পারিস, ভূত নামানোর খেলা। প্ল্যানচেটের নাম শুনিসনি? এটা দিয়ে প্ল্যানচেটের মতো করা যায়। কিভাবে? লাল বোতামটা দেখছিস না? 2 জন বা 3 জন মিলে খুব হালকাভাবে তর্জনী দিয়ে এটাকে টাচ করে রাখবি। কোনো রকম প্রেসার দেওয়া চলবে না। বোতামটাকে রাখবি বোর্ডের ঠিক মাঝখানে। ঘরের আলো কমিয়ে দিবি। আর মনে মনে বলবি, ইফ এনি গুড সোল পাসেস বাই, প্লিজ কাম। তখন আত্মাটা বোতামে চলে আসবে। বোতাম নড়তে থাকবে। তখন কোনো প্রশ্ন করলে আত্মা জবাব দেবে। কিভাবে জবাব দেবে? বোতামটা অক্ষরগুলির উপর যাবে। কোন কোন অক্ষরের উপর যাবে সেটা খেয়াল রাখতে হবে। ভূতটার নাম যদি হয় রহিম, তাহলে সে প্রথমে যাবে আর এর ওপর, তারপর এর ওপর, এভাবে এইচ। বুঝতে পারছিস? বোতামটা আপনা আপনিই যাবে? না, আঙুল দিয়ে ছুঁয়ে রাখতে হবে। ভাইয়া, ভূত কি সত্যি সত্যি আসে? আরে দূর দূর, ভূত আছে নাকি সে আসবে? আমেরিকানদের এটা হচ্ছে পয়সা বানানোর একটা ফন্দি। এত সহজে আত্মা চলে এলে তো কাজই হতো। আলাউদ্দিন আমেরিকানদের স্বভাব চরিত্র সম্পর্কে মজার মজার গল্প করতে লাগলো। আলাউদ্দিনের মা রাহেলার মনে ক্ষীণ আশা। গল্প যেভাবে জমেছে তাতে মনে হয় না ছেলে বউকে নিয়ে আর হোটেলে যাবে। যদি সত্যি সত্যি যায় তাহলে তিনি মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। এমনিতেই বিদেশি বউয়ের কথায় অনেকেই হাসাহাসি করেছে। জামশেদ সাহেবের স্ত্রী গত সপ্তাহে এসে সরু গলায় বললেন, বাঙালি ছেলেরা যে বিদেশে গিয়েই বিদেশিনী বিয়ে করে নিয়ে আসে, ওইসব বিদেশিনীরা নিচু জাতের, ঝি জমাদারনি এইসব। ভদ্রলোকের মেয়েরা বাঙালি বিয়ে করতে যাবে কেন? ওদের গরজটা কি? রাহেলা ক্ষীণ গলায় বললেন, আপনাকে কে বলেছে? বলবে আবার কে? এ তো সবাই জানে। বাঙালি ছেলেগুলি সাদা চামড়া দেখলে আর হুঁশ থাকে না। ওরা তো প্রথম প্রথম জানে না যে দেশে ঝিয়ের চামড়াও সাদা, আবার ম্যাচরানির চামড়াও সাদা। রাহেলা এইসব কথার কোনো জবাব দিতে পারেননি, শুধু শুনে গেছেন। এখন যদি ছেলে বউ নিয়ে হোটেলে চলে যায় তাহলে কি হবে? সবাই তো গায়ে থুথু দেবে। অবশ্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ছেলে এবং ছেলের বউয়ের জন্য একটা ঘর ভালো মতো সাজাতে। নাসরিনের ঘরটাই সাজাতে হয়েছে। দেওয়ালে চুনকাম করানো হয়েছে, টিউব লাইট লাগানো হয়েছে, একটা ফ্যান ঘরে আছে। সেই ফ্যানে ঘটাং ঘটাং শব্দ হয় বলে নতুন সিলিং ফ্যান কেনা হয়েছে। তারপরেও যদি ছেলে বউ নিয়ে হোটেলে ওঠে, তিনি কি করতে পারবেন? তার আর কি বা করার আছে? রাতের খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন বলল, আমরা তাহলে উঠি মা। রাহেলা ক্ষীণ গলায় বলল, কোথায় যাবি? আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, কোথায় যাবি বলছো কেন মা? আগে ভাগে তো বলেই রেখেছি ভালো একটা হোটেলে উঠতে হবে। ক্লারা গত রাতে এক ফোঁটা ঘুমায়নি। বেচারি গরমে সিদ্ধ হয়ে গেছে। বাতাস নেই এক ফোঁটা। ফ্যান তো আছে। বাতাস গরম হয়ে গেলে ফ্যানে কি লাভ? তোমরা গরম দেশে মানুষ, ওর কষ্টটা কি বুঝবে? আমি নিজেই সহ্য করতে পারছিলাম না, আর ও? বউকে নিয়ে হোটেলে উঠলে লোকে নানা কথা বলবে। আলাউদ্দিন এই কথায় রাগে জ্বলতে লাগলো। হড়বড় করে এমন সব কথা বলতে লাগলো যার তেমন কোনো অর্থই নেই। তার বাবা মনসুর সাহেব, যিনি কখনোই কিছু বলেন না, তিনি পর্যন্ত বলে ফেললেন, তুই খামোখা চিৎকার করছিস কেন? আমি খামোখা চিৎকার করছি? আমি খামোখা চিৎকার করছি? আমি শুধু বলছি লোকজনের কথা নেই তোমরা নাচানাচি করো কেন? তোমরা যদি না খেয়ে মরো, লোকজন এসে তোমাদের খাওয়াবে? প্রতি মাসে $150 যে মানি অর্ডারটা পাও, সেটা কি লোকজন দেয়? বলো, দেয় লোকজন? মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে বললেন, যা, যেখানে যেতে চাস। আলাউদ্দিন তিক্ত গলায় বলল, তোমরা ভাবছো ছেলে ঘর ছেড়ে হোটেলে চলে যাচ্ছে, কাজেই ছেলে পর হয়ে গেল। এইটা ঠিক না। আমরা কিছু ভাবছি না। তুই আর ভ্যাজ ভ্যাজ করিস না। মাথা ধরিয়ে দিয়েছিস। মাথা ধরিয়ে দিয়েছি? আমি মাথা ধরিয়ে দিয়েছি? 8 বছর পর ফিরে আসা পুত্রের সঙ্গে দ্বিতীয় রাতেই বাড়ির সদস্যদের খণ্ড প্রলয়ের মতো হয়ে গেল। নাসরিন মনে মনে বলল, বেশ হয়েছে, খুব মজা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ক্লারা ঝগড়ার ব্যাপারটা কিছুই বুঝল না।
একবার শুধু ভ্রু কুঁচকে বলল, তোমরা এত চেঁচিয়ে কথা বলছো কেন? বলেই জবাবের অপেক্ষা না করে বসার ঘরে টিকটিকি দেখতে চলে গেল। বাংলাদেশের এই ছোট্ট প্রাণী তার হৃদয় হরণ করেছে। সে টিকটিকির 21টার ছবি এই পর্যন্ত তুলেছে। ম্যাক্রো লেন্স আনা হয়নি বলে খুব আফসোসও করেছে। ম্যাক্রো লেন্সটা থাকলে ক্লোজ আপ নেওয়া যেত। খুব সঙ্গত কারণে এই গভীর রাত পর্যন্ত এই পরিবারের কোনো সদস্য ঘুমোতে পারল না। বারান্দায় বসে রাহেলা ক্রমাগত অশ্রু বর্ষণ করতে লাগলেন। একসময় মনসুর সাহেব বললেন, আর কেঁদো না, চোখে ঘা হয়ে যাবে। তোমার ছেলের আশা ছেড়ে দাও। বিদেশি পেতনি বিয়ে করে ধরাকে সরা দেখছে। নাসরিন আজ ওর ঘরে ঘুমোতে পারছে। ঘরে ঢুকে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কত আগ্রহ করে তারা সবাই মিলে ঘর সাজিয়ে দিয়েছে, তবু ভাইয়ার পছন্দ হলো না। এই ঘরটা কি হোটেলের চেয়ে কম সুন্দর হয়েছে? মাথার পাশে টেবিল ল্যাম্প, পায়ের দিকের দেওয়ালে সূর্যাস্তের ছবি, খাটের পাশে মেরুন রঙের বেডসাইড কার্পেট। জানালা খুলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে খুব একটা গরম কি লাগে? কই, তার তো লাগছে না। তার তো উল্টো কেমন শীত শীত লাগছে। সে টেবিল ল্যাম্প জ্বালালো। এত বড় খাটে একা ঘুমোতে কেমন যেন অস্বস্তি লাগছে। ভাইয়া থাকবে না জানলে বড় আপাকে জোর করে রেখে দিত। নাসরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ রাতটা তাদের জন্য খুব খারাপ রাত। আজ রাতে তাদের কারোরই ঘুম হবে না। একা একা জেগে থাকা খুব কষ্টের। আচ্ছা, ভূত নামালে কেমন হয়? ওইজা বোর্ড খুলে সে যদি বোতামটায় হাত দিয়ে ছুঁয়ে বসে থাকে, তাহলে কি কিছু হবে? যদি কোনো আত্মা চলে আসে ভালোই হয়, আত্মার সঙ্গে গল্প করা যাবে। মুশকিল হচ্ছে এই আত্মাগুলি আবার কথা বলে না, বোতাম ঠেলে ঠেলে মনের ভাব প্রকাশ করে। নাসরিন দরজা বন্ধ করে উইজা বোর্ডটা নিয়ে বসলো। তর্জনী দিয়ে বোতামটা ছুঁয়ে নরম গলায় বলল, আমার আশেপাশে যদি কোনো বিদেশি আত্মা থাকেন, তাহলে তাদের মধ্য থেকে একজন কি দয়া করে আসবেন? যদি আসেন তাহলে আমার মনটা একটু ভালো হবে। কারণ আজ আমার মনটা খুব খারাপ। কেন খারাপ তা তো আপনারা খুব ভালো করেই জানেন। পুরো ঘটনার সময় নিশ্চয়ই আপনারা আশেপাশে ছিলেন। ছিলেন না? এই পর্যন্ত বলেই নাসরিন চমকে উঠল। তার ডান হাতটা একটু যেন কাঁপছে। বোতামটা কি নড়তে শুরু করেছে? অসম্ভব, হতেই পারে না। এ কি, বোতামটা এগিয়ে গেল কিভাবে? নাসরিন নিজেই হয়তো নিজের অজান্তে বোতাম ঠেলে নিয়ে গেছে। খানিকটা ভয় এবং খানিকটা অস্বস্তি নিয়ে নাসরিন অপেক্ষা করছে। হচ্ছেটা কি? বোতাম ইয়েস লেখা ঘরটায় কিছুক্ষণ থেমে আবার আগের জায়গায় ফিরে এলো। নাসরিন শব্দ করেই বলল, বাহ, বেশ মজা তো। কিছুক্ষণ পর ইয়েস এবং নোতে বোতাম ঘুরতে লাগলো। নাসরিনের শুরুতে খানিকটা ভয় কমে গেল, যদিও তখনও বুক ধকধক করছে। ওইজা বোর্ডে ইয়েস এবং নো ছাড়া আরও দুটি ঘর আছে। সেগুলো হচ্ছে, আমি উত্তর দেব না, আমি জানি। বোতামটা এইসব ঘরেও মাঝে মাঝে এলো। প্রশ্ন এবং উত্তর এইভাবে সাজানো যায়। আপনি কি এসেছেন? হ্যাঁ। আপনি কি এই বাড়িতেই থাকেন? না। আপনি কোথায় থাকেন? আমি উত্তর দেব না। আজ আমাদের সবার মন খুব খারাপ, সেটা কি আপনি জানেন? না। কি জন্য আমাদের মন খারাপ সেটা কি বলবো? না। শুধু না না করছেন কেন? একটু শুনলে কি হয়, বলি? হ্যাঁ। তার আগে বলুন আপনার নাম কি? বোতামটা ঘুরতে ঘুরতে এক্স ঘরে গিয়ে থামলো। নাসরিন বলল, এক্স দিয়ে বুঝি কারো নাম হয়? ঠিক করে নাম বলুন। আমি জানি না। আপনি জানেন না মানে? আপনার কি নাম নেই? না। ভূতদের নাম থাকে না? আমি জানি না। সে কি? আমার তো ধারণা প্রেতাত্মারা সব জানে। আর আমি আপনাকে যাই জিজ্ঞেস করছি, আপনি বলছেন আমি জানি না। আচ্ছা বলুন তো, 19কে 13 দিয়ে গুণ দিলে কত হয়? আমি জানি না। আমিও জানি না। তবে আপনি যদি বলতেন তাহলে গুণ করে বের করতাম। আপনি কি গুণ অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা, আত্মাদের কি অঙ্ক করতে হয়? বোতাম এক জায়গায় স্থির হয়ে রইল, উত্তর দিল না। নাসরিন বলল, আপনি কি আমার উপরে রাগ করেছেন? হ্যাঁ। প্লিজ আমার উপরে রাগ করবেন না।
কেউ আমার সাথে রাগ করলে আমার খুব মন খারাপ থাকে। এমনিতেই আজ আমার মন খুব খারাপ। আপনি কি জানেন আমার মন কেন খারাপ? হ্যাঁ। কেন মন খারাপ সেই ঘটনাটা বলি? বলবো? হ্যাঁ। নাসরিন আজ সারাদিনের ঘটনা বলতে শুরু করলো। বলতে বলতে দুবার কেঁদেও ফেলল। তার কাছে একবারও মনে হলো না যে হাস্যকর একটা কাণ্ড করছে। এইসব গল্প বোতামটাকে বলার কোনো মানে আছে? নাসরিন ঘুমোতে গেল রাত ৩টায়। খুব চমৎকার ঘুম হলো। ঘুমিয়ে এত তৃপ্তি অনেক দিন সে পায়নি। তবে ঘুমের মধ্যে সারাক্ষণ মনে হলো একজন বুড়ো মানুষ তার গায়ে হাত রেখে শুয়ে আছেন। বুড়ো মানুষটার শরীরে চুরুটের কড়া গন্ধ। ভোর ৭টায় আলাউদ্দিন এসে উপস্থিত। সে ভোর হতে বাসায় চলে আসবে রাহেলা তা ভেবে পায়নি। আগের রাতে সব দুঃখ তিনি ভুলে গেলেন। হাসি মুখে বললেন, বৌমাকে আনলি না? ও ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে চলে আসবে। নোট লিখে এসেছি। ও আসতে পারবে একা একা? আসতে পারবে না মানে? কি যে বলো মা! ও কি আমাদের দেশের মেয়ে যে স্বামী ছাড়া এক পা ফেলতে পারে না? হ্যাঁ, তা তো ঠিকই। রাহেলা নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। আলাউদ্দিনকে এখন অনেক সহজ ও স্বাভাবিক মনে হচ্ছে। রান্নাঘরে মার পাশে বসে অনেক গল্প করতে লাগলো। নাসরিন এবং মনসুর সাহেবও গল্পে যোগ দিলেন। তুই তো ওই দেশেই থেকে যাবি। হ্যাঁ, এই দেশে আছেই বা কি বলো? এই দেশে থাকলে তো মরতে হবে না খেয়ে। অনেকেই তো আছে। কী রকম আছে তা তো দেখতেই পাচ্ছি। তাও ঠিক। নাসরিনও সহজভাবে ভাইয়ের সঙ্গে অনেক গল্প করলো। এখন ভাইয়াকে খুব আপন লাগছে। কথা বলতে ভালো লাগছে। ভাইয়া, কাল ইজাবর দিয়ে ভূত এনেছিলাম। তাই নাকি? হ্যাঁ, আপনা আপনি বোতাম এক ঘর থেকে অন্য ঘরে যায়। তুই নিশ্চয়ই ঠেলেছিস। অনেস্ট ভাইয়া, মোটেই ঠেলিনি। তুই না ঠেললেও তোর সাবকনশিয়াস মাইন্ড ঠেলেছে। আমি নিউজউইক পত্রিকায় দেখেছিলাম। পুরো ব্যাপারটাই আসলে সাবকনশিয়াস মাইন্ডের। এমন সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা গল্প করলো, সেই আবার ঠিক সন্ধ্যাবেলা একটা ঝগড়া বাঁধিয়ে বসলো। সাধারণ ঝগড়া না, কুৎসিত ঝগড়া। ব্যাপারটা এরকম, ক্লারা খাবার পানি চেয়েছে। নাসরিন গ্লাসে করে পানি দিয়েছে। এক চুমুকে সেই পানি খেয়ে ক্লারা বলল, থ্যাঙ্কস, খুব ভালো পানি। ক্লারা এখন কিছু কিছু বাংলা বলার চেষ্টা করে। আলাউদ্দিন বলল, ফোটানো পানি দিয়েছিস তো? বয়েলড ওয়াটার? না ভাইয়া, ট্যাপের পানি। কেন? তোদের কি আগে বলিনি সবসময় বয়েলড পানি দিবি? পানি ফুটিয়ে পরে বোতলে ভরে রাখবি? সামান্য কথাটা মনে থাকে না? বয়স যত বাড়ছে তোর বুদ্ধি থেকে তত কমছে। নাসরিনের মুখ কালো হয়ে গেল। মনসুর সাহেব মেয়েকে রক্ষা করার জন্য বললেন, একবার মাত্র খেয়েছে, ও কিচ্ছু হবে না। আমরা তো সবসময় খাচ্ছি। তোমাদের খাওয়া আর ক্লারার খাওয়া এক হলো? মাইক্রো অর্গানিজম খেয়ে খেয়ে তোমরা ইমিউন হয়ে আছো, ও তো হয়নি। যা হবার হয়ে গেছে, এখন চিৎকার করে আর কি হবে? চিৎকার করছি নাকি? তোমাদের সঙ্গে থেকে সামান্য আর্গুমেন্টও করা যায় না। নাসরিন অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না। মুখে শাড়ির আঁচল গুজে দ্রুত বের হয়ে গেল। রাহেলা মৃদু স্বরে বলল, দিদি তো মেয়েটাকে কাঁদিয়ে, যা অভিমানী মেয়ে, রাতে তো খাবেই না। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, এত অল্পতেই যদি চোখে পানি এসে যায় তাহলে তো মুশকিল। একটা ভুল করলে আর ভুল ধরিয়ে দেওয়া যাবে না। ও তো ছেলে মানুষ। ছেলে মানুষ কি বলছো? 17-18 বয়সে কেউ ছেলে মানুষ থাকে? তোমাদের জন্য বড় হতে পারে না। তোমরা ছেলে মানুষ বানিয়ে রেখে দাও। আলাউদ্দিন রাতে খেলো না। বউকে নিয়ে নাকি সে নিরিবিলি কোথাও ডিনার করবে। নাসরিন সেই রাতে ঘুমোতে গেল না খেয়ে। অনেকক্ষণ জেগে রইল। ঘুম এলো না। তার খুব কষ্ট হচ্ছে। মরে যেতে ইচ্ছে করছে। অনেক রাতে সে ওইজাবোর্ড নিয়ে বসলো। আজ আর দেরি হলো না। বোতামে হাত রাখা মাত্র বোতাম নড়তে লাগলো। আজ সে উত্তরগুলিও হ্যাঁ বা না দিয়ে দিচ্ছে না। অক্ষরের উপর দিয়ে ঘুরে ঘুরে ছোট ছোট শব্দ তৈরি করছে। মজার মজার শব্দ। নাসরিন এই শব্দগুলিতে গুরুত্ব দিচ্ছে না, আবার গুরুত্ব দিচ্ছে। একবার ভাবছে এগুলি অবচেতন মনের ইচ্ছা। আরেকবার ভাবছে হতেও তো পারে, হয়তো সত্যি কেউ এসেছে। পৃথিবীতে রহস্যময় ব্যাপারটা তো হয়। কটা রহস্যের সমাধান আমরা জানি। কি যেন বলেছেন শেক্সপিয়ার, দেয়ার আর মেনি থিংস। আপনি এসেছেন?
হ্যাঁ। কাল যিনি এসেছিলেন আজও তিনিই এসেছেন? হ্যাঁ। আপনার নাম? এক্স। কি অদ্ভুত নাম। আচ্ছা, আপনি কি জানেন আজ আমার মন কালকের চেয়েও খারাপ? জানি। কি করা যায় বলুন তো? আমি জানি না। আপনি কি জানেন আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে? জানি। ভাইয়া বলছিল এই যে আপনি নানান কথা বলছেন, এগুলি আসলে আমার মনের অবচেতন ইচ্ছার প্রতিফলন। হতে পারে। ভাইয়াকে আমার দারুণ পছন্দ। আমি জানি। ওই পচা মেয়েটাই সব নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় মেয়েটা ডাইনি। ও আশেপাশে থাকলেই ভাইয়া অন্যরকম হয়ে যায়। তখন সবার সঙ্গে ঝগড়া করে। জানি। কি করা যায় বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। ছি! কি যে বলেন? মানুষকে মেরে ফেলা যায় নাকি? হ্যাঁ, যায়। কিভাবে? অনেকভাবে। আপনার কথাবার্তার কোনো ঠিক নেই। আপনি কি করে ভাবলেন আমি একটা মানুষ মারতে পারি? সবাই পারে। আপনি পারেন? না। আপনি পারেন না কেন? আমি জানি না। মানুষ মারা যে মহাপাপ, এটা কি আপনি জানেন? আমি জানি না। আপনি আসলে কিছুই জানেন না। হতে পারে। তাছাড়া আপনি আরেকটা জিনিস ভুলে যাচ্ছেন। ধরুন আমি ওই পচা মেয়েটাকে মেরে ফেললাম, তখন পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তা দিতে পারে। আর ভাইয়ার অবস্থাটা তখন চিন্তা করে দেখুন, কি রকম রাগ সে করবে। টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে। আমরা তখন না খেয়ে মারা যাব। বাবার এক পয়সা রোজগার নেই। আমাদের ব্যাংকে টাকা পয়সা নেই। ভাইয়া প্রতি মাসে যে টাকা পাঠায়, ওইটা দিয়েই আমরা চলি। ভাইয়া প্রতি মাসে কত পাঠায় বলুন তো? আমি জানি না। $100। $100 বাংলাদেশি টাকায় কত হয় তা জানেন? না। বেশি না। ৩,৫০০। মা এবার ঠিক করে রেখেছেন ভাইয়াকে বলবে আরো বেশি কিছু টাকা পাঠাতে। $100 আর হচ্ছে না। জিনিসপত্রের যা দাম। আপনাদের তো আর কোনো কিছু কিনতে হয় না। আপনারা আছেন সুখে, তাই না? আমি জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় ভাইয়া টাকার পরিমাণ বাড়াবে? আমি জানি না। না বাড়ালে আমাদের খুব কষ্টের মধ্যে পড়তে হবে। আমার কেন জানি মনে হচ্ছে বাড়াবে না। বিয়ে করেছে, খরচ বেড়েছে, তাই না? হতে পারে। টাকা না বাড়ালে কি হবে বলুন তো? আমার আরেক ভাই আছে, জসিম ভাইয়া। চিটাগাঙে থাকেন। তার টাকা পয়সা ভালোই আছে। কিন্তু সে আমাদের একটা পয়সাও দেয় না। আমরা যদি না খেয়ে মরেও যাই, ফিরে তাকায় না। কি করা যায় বলুন তো? ক্লারাকে মেরে ফেলা যায়। বারবার আপনি এক কথা বলেন কেন? আপনার কাছে বুদ্ধি চাচ্ছি। ওকে মেরে ফেলাই একমাত্র বুদ্ধি। যান, আপনার সঙ্গে আর কথাই বলবো না। নাসরিন ওই যাবরটা বন্ধ করে ঘুমোতে গেল। আজ আর গত রাতের মতো চট করে ঘুম এলো না। একটু যেন ভয় ভয় করতে লাগলো। ওই যাবর টেবিলের ওপর রাখা হয়েছে, তার কাছেই একটা চেয়ার। নাসরিনের কেন জানি মনে হচ্ছে চেয়ারে ওই মিস্টার এক্স বসে আছেন। বুড়ো ধরনের একজন মানুষ, যার গায়ে চুরুটের গন্ধ। ওই বুড়ো মানুষটার চোখে ছানি পড়া। গায়ে চামড়ার কোট, সেই কোটেও এক ধরনের ভ্যাপসা গন্ধ। নাসরিন কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন আছে। নাসরিন ভয়ে ভয়ে বলল, আপনি কি আছেন? চেয়ার নড়ে উঠল। সত্যি নড়ল, না মনের ভুল? নাসরিন ক্ষীণস্বরে বলল, আপনি দয়া করে বসে থাকবেন না, চলে যান। যখন আপনাকে দরকার হবে আমি ডাকবো। আবার চেয়ার নড়ল। নিশ্চয়ই মনের ভুল। নাসরিনের বড় ভয় লাগছে। জুন মাসের এই প্রচণ্ড গরমে রাতেও একটা চাদরে সারা শরীর ঢেকে সে শুয়ে পড়ল। ঘুম এলো একেবারে শেষ রাতে, তাও গাঢ় ঘুম না। আজে বাজে সব স্বপ্ন দেখতে লাগলো। একটা স্বপ্ন তো খুবই ভয়ঙ্কর। তার শাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অনেক চেষ্টা করছে আগুন নেভাতে, পারছে না। যতই চেষ্টা করছে আগুন আরো ছড়িয়ে পড়ছে। একজন বুড়ো মতো লোক চুরুট হাতে পুরো ব্যাপারটা দেখছে, কিন্তু কিছুই করছে না। টাকার পরিমাণ বাড়ানোর দাবি রাহেলা অনেক ভনিতার পর করলেন। বলতে তার খুবই লজ্জা লাগলো, কিন্তু কোনো উপায় নেই। আলাউদ্দিন তখন চা খাচ্ছিল। চায়ের কাপ নামিয়ে বিস্মিত গলায় বলল, টাকা বাড়াতে বলছো? হ্যাঁ। $100 তোমাদের হচ্ছে না? না।
তোমরা কি পাগল টাগল হয়ে গেলে? আমেরিকায় কি আমি টাকার চাষ করছি? ট্রাক্টর দিয়ে জমি চষে টাকার চারা গাছ বুনে দিচ্ছি? রাহেলা ক্ষীণ স্বরে বললেন, সংসার অচল। সংসার তো আমারটা আরও বেশি অচল। বিয়ে করেছি, নতুন সংসার, অ্যাপার্টমেন্ট নিয়েছি। একটা জিনিস নেই অ্যাপার্টমেন্টে। ক্লারা অফিস করে, তার একটা আলাদা গাড়ি দরকার। তোমাদের টাকা তো বাড়াতেই পারবো না, বরং কিছু কমিয়ে দেব বলে ভাবছি। আমাদের চলবে কিভাবে? জসিম ভাইকে বলো, তারও তো কিছু দায়িত্ব আছে। সে তো গায়ে ফুঁ দিয়ে ঘুরছে। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আলাউদ্দিন বিরক্ত স্বরে বলল, এরকম ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলবে না। নিঃশ্বাস ফেললে সমস্যার সমাধান হয় না। নাসরিন উইজা বোর্ড নিয়ে বসেছে। রাত প্রায় 2টো। আজ অন্য দিনের মতো গরম নয়। সন্ধ্যাবেলায় তুমুল বর্ষা হয়েছে। আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে। আরও হয়তো বৃষ্টি হবে। বৃষ্টির ছাঁট আসছে জানালা বন্ধ। আপনি আসছেন? আপনি কি এসেছেন? হ্যাঁ। আমাদের কি বিপদ হয়েছে শুনেছেন? না। ভাইয়া টাকা পয়সা বেশি তো পাঠাবেই না, বরং আরও কমিয়ে দেবে। ও আচ্ছা, কি করব আমরা বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। এইটা ছাড়া বুঝি আপনার মাথায় আর কোনো বুদ্ধি নেই? না, এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। আপনার সঙ্গে আমার কথা বলতেই ইচ্ছা করছে না। শুনে দুঃখিত হলাম। আচ্ছা, ওই দিন আপনি আমাকে ভয় দেখালেন কেন? আপনি কি ওই চেয়ারটায় বসেছিলেন? আমার মনে হয় আপনি এখনও চেয়ারটায় বসে আছেন। ক্লারাকে আগুনে পুড়িয়ে মারলে কেমন হয়? আপনি আজেবাজে কথা একদম বলবেন না। আচ্ছা বলুন তো, ওই দিন কি আপনি চেয়ারে বসেছিলেন? তুমি একটু সাহায্য করলেই হয়। কি সাহায্য? যখন আগুন জ্বলে উঠবে তখন এই ঘরের দরজা তুমি বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনার কথাবার্তার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আগুন লাগার পর মেয়েটা যাতে বের হতে না পারে। কি বলছেন আপনি? আগুন লাগার পর সে ছুটে বের হয়ে আসতে চাইবে। তখন তাকে শুধু আটকানো, অল্প কিছুক্ষণ আটকে রাখা। চুপ করুন তো। ভালো বুদ্ধি দিচ্ছি। আপনার বুদ্ধি আমার চাই না। তুমি আমার বন্ধু। না, আমি আপনার বন্ধু নই। আজ রাতে নাসরিন এক পলকের জন্য চোখ বন্ধ করতে পারল না। মনে মনে ঠিক করে ফেলল, ওইজা বোর্ডটা ভোর হতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। কি সর্বনাশের কথা! বোতামটা এমন অদ্ভুত কথা বলছে কেন? আগামীকাল রাত 2টোর ফ্লাইটে আলাউদ্দিন চলে যাবে। শেষ রাতটা এ বাড়িতে থাকার জন্য এসেছে। দীর্ঘদিন হোটেল থাকায় তাকে বেশ লজ্জিতও মনে হচ্ছে। আজ রাতটা থাকতে তেমন কষ্ট হবে না। বর্ষা শুরু হয়েছে। আবহাওয়াও অসহনীয় নয়। ঝুম বৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন বসার ঘরে সবার সঙ্গে গল্প করছে। গল্প বেশ জমে উঠেছে। প্রথম দিকে আমেরিকায় সে কী সব বিপদে পড়েছিল তার গল্প। প্রতিটি গল্পই আগে অনেকবার করে শোনা, তবু সবাই খুব আগ্রহ করে শুনছে। ঘরে ইলেকট্রিসিটি নেই। বিকেলে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এখনো আসেনি। আজ রাতে আর আসবে বলে মনে হয় না। ঝড় বৃষ্টি এখনো হচ্ছে। বাতাসের শোঁ শোঁ শব্দ, বৃষ্টির ঝমঝমানি, দমকা হাওয়ার ঝাপটা, চমৎকার পরিবেশ। একটিমাত্র হারিকেন, সেটা বসার ঘরে। হারিকেন ঘিরে সবাই বসে আছে। ক্লারা ওদের গল্পে কোনো মজা পাচ্ছিল না। ঘন ঘন হাই তুলছিল। মাঝরাতে সে ঘুমোতে গেল। নাসরিন তার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল। দুর্ঘটনা ঘটল তারও মিনিট 10 পর। গল্প তখন খুব জমে উঠেছে। শুরু হয়েছে ভূতের গল্প। রাহেলা ছোটবেলায় নিশির ডাক শুনে ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, সেই গল্প হচ্ছে। গা ছমছমানো পরিবেশ। ঠিক তখন তীক্ষ্ণ গলায় নাসরিন বলল, ঘর এত আলো হয়ে গেছে কেন ভাইয়া? তার কথা শেষ হওয়ার আগেই শোনা গেল গোঙানি ও চিৎকার। দরজায় ধাক্কা দিচ্ছে ক্লারা। ক্লারা চেঁচাচ্ছে, ও গড, ও গড! সবাই ছুটে গেল শোবার ঘরের দিকে। দাউ দাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনা তো বটেই। দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। বাতাসে মোমবাতি কাত হয়ে পড়ে গিয়েছিল নেটের মশারিতে। সেখান থেকে ক্লারার নাইট গাউনে সিনথেটিক কাপড় মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। খুবই সহজ ব্যাখ্যা।
শুধু একটি ব্যাপার ব্যাখ্যা করা যাচ্ছে না। ক্লারার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেউ একজন বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল। আগুন লেগে যাবার পর ক্লারা প্রাণপণ চেষ্টা করেছে ঘর থেকে বেরোতে পারেনি। চিৎকার করে দরজা খুলতে বলেছে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে তার চিৎকারও কেউ শোনেনি। ব্যাকুল হয়ে শেষ মুহূর্তে সে ঈশ্বরকে ডাকছিল। ঈশ্বর মানুষের কাতর আহ্বানে সাধারণত বিচলিত হন না।